কালো সম্রাট? অড্রে হল এর কথাগুলো খুব আনমনে শুনছিল আলজার উইলসন, কিন্তু কালো সম্রাট নামটা কানে যেতেই সে হঠাৎ মাথা তুলে তাকাল। তার চোখের দৃষ্টি মুহূর্তে তীক্ষ্ণ আর ধারালো হয়ে উঠল। সে একটু আগেই জানতে পেরেছিল যে মিস্টার ফুলের হাতে থাকা কার্ডটা সম্রাট রোজেল গুস্তাভোয়ের তৈরি করা কার্ডস অফ ব্লাসফেমির একটা, আর সেই কার্ডটার নাম ছিল কালো সম্রাট। এর সাথে কি মিস্টার ফুলের কোনো সম্পর্ক আছে? আলজার দ্রুত ব্রোঞ্জের লম্বা টেবিলের শেষ মাথার দিকে একবার চোখ বুলিয়ে নিল, তারপর সঙ্গে সঙ্গেই আবার মাথা নিচু করে ফেলল। যদি সত্যিই এটা মিস্টার ফুলের ব্লেজডের কাজ হয়ে থাকে, তবে ব্যাপারটা মোটেও খুব সাধারণ কিছু নয়। আলজার এবার অড্রে হল এর পরের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে লাগল। ফোর্সওয়াল অবশ্য সিও দেরেচার কাছ থেকে অনেক আগেই ব্যাপারটা জেনেছিল। এ ব্যাপারে তার নিজেরও কিছু ধারণা ছিল। সে আর চোখে একবার মিস্টার ফুলের দিকে তাকাল। এই রহস্যময় সত্তার হাবভাব দেখে সে সত্যিটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু ঘন ধূসর কুয়াশার ভেতর মিস্টার ফুল আগের মতোই শান্ত হয়ে বসেছিলেন। অড্রে মিস্টার ফুলের হাবভাব থেকে কিছু বুঝতে পারল না। সে এক মুহূর্ত থামল, তারপর আবার বলতে শুরু করল, যার খুন হওয়ার কথা বলছিলাম সে একজন অনেক বড় লোক, নাম ক্যাপিম। ব্যাকল্যান্ড শহরে নাকি সে সবচেয়ে বড় মানব পাচারকারী, এমন অনেক গুজব আছে। হিরো ব্যান্ডিট কালো সম্রাট তার ওই বিশাল ভিলাতে ঢুকে তাকে খুন করেছে, আর ক্যাপিমের অন্ধকার আন্ডারগ্রাউন্ড জেলখানা থেকে অনেকগুলো নির্দোষ মেয়েকে উদ্ধার করেছে। যখন ক্যাপিমের লাশ পাওয়া গেল, তখন তার শরীরের ওপর এক বান্ডিল ট্যারো কার্ড ছড়ানো ছিল। তার মুখের ওপর ছিল জাজমেন্ট আর দ্য এম্পেরার কার্ড দুটো। অড্রে সেই সিন্দুকটার কথা আর বলল না, কারণ ওটা তার কাছে খুব একটা জরুরি মনে হয়নি। ট্যারো কার্ড দিয়ে ঢাকা ছিল? এটা কি আমাদের ট্যারো ক্লাবের কোনো সাংকেতিক চিহ্ন, যেটা আমরা কোনো কাজ করার সময় ব্যবহার করি? একটু দাঁড়াও, মানব পাচারকারী। আলজার হঠাৎ একটা শব্দের দিকে খুব তীক্ষ্ণভাবে খেয়াল করল। সে ব্রোঞ্জের লম্বা টেবিলের শেষ মাথার দিকে ঘুরে খুব বিনীতভাবে জিজ্ঞেস করল, মিস্টার ফুল, উপনিবেশের কৃতদাসদের হারিয়ে যাওয়ার সাথে কি ক্যাপিমের কোনো সম্পর্ক আছে? এই কৃতদাস হারিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে কাজ করার দায়িত্ব চার্চ অফ স্টর্মস তাকে দিয়েছিল। এর আগে সে বেলিন নামে একজনকে সন্দেহ করে তার পিছু নিয়েছিল। আর ব্যাকল্যান্ড শহরের বাসিন্দা অড্রে হল দ্য ম্যাজিশিয়ান এবং দ্য ওয়ার্ল্ডকে বলেছিল বেলিনের ওপর নজর রাখতে। তাই মানব পাচারকারী শব্দটা শোনার সাথে সাথেই আলজারের মনে হল দক্ষিণ মহাদেশের অনেকগুলো উপজাতির হারিয়ে যাওয়া এবং সোনিয়া সাগরের অনেক দ্বীপ থেকে কৃতদাসদের পালিয়ে যাওয়ার সাথে হয়তো ক্যাপিমের কোনো একটা সম্পর্ক আছে। তার মনে হল এরকম কোনো একটা ব্যাপার যার ভেতর অনেক গোপন রহস্য লুকিয়ে আছে, শুধু তেমন কিছুতেই মিস্টার ফুলের আগ্রহ থাকতে পারে। অবশ্য এটা যে মিস্টার ফুলের ব্লেজড নিজে থেকে করেছে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তিনি তো আর সুতোয় বাঁধা পুতুলের মতো সবকিছু আগে থেকে ঠিকঠাক করে রাখার জন্য বসে থাকতে পারেন না, আলজার মনে মনে ভাবল। উপনিবেশের কৃতদাসদের এই যে এত হারিয়ে যাওয়ার ঘটনা, তার সাথে কি ক্যাপিমের কোনো সম্পর্ক আছে? একটু ভেবে দেখলে মনে হয় এই সম্ভাবনাটা আসলে একেবারে বাদ দেওয়া যায় না। ক্যাপিমের ভিলাতে 4 জন বিয়ান্ডার ছিল, আর সেটাই তো আসলে স্বাভাবিক কোনো ব্যাপার না। তার মতো একজন বড় লোক যদি বিয়ান্ডার বডিগার্ড ভাড়াও করে, তাহলেও সে বড়জোর একজন সিকোয়েন্স 7 আর 2 জন সিকোয়েন্স 8 বা 9কে পেতে পারে। কিন্তু সেই সময় মিস্টার হারাস তার সেই রহস্যময় জিনিসপত্রগুলো নিয়ে একাই তো একজন সিকোয়েন্স 5 এক্সপার্টের সমান ছিলেন। আলজার উইলসনের কথাগুলো ক্লাইন মোরেত্তির চিন্তায় একটা ধাক্কা দিল। তার মনে হল ব্যাপারগুলোর মধ্যে হয়তো একটা অস্পষ্ট যোগসূত্র আছে। তবে ক্লাইন তার এই ধারণাটা নিয়ে খুব একটা নিশ্চিত ছিল না, তাই সে আলজার উইলসনের প্রশ্নটা এড়িয়ে গেল। সে একটু হেসে বলল, আমার ব্লেসড এই ব্যাপারে ছোটখাটো একটু সাহায্য করেছে, ঠিক যেমনটা ভেবেছিলাম। অড্রের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে উল্লাস করে উঠল, যেমনটা ভেবেছিলাম এই প্রথমবার আমি বাস্তবে ট্যারো ক্লাবের কোনো কাজের সাথে জড়িয়ে পড়লাম। ফোর্সওয়াল অর্ধেক খুশি হল, আর বাকি অর্ধেক তার মনে হল একটু আক্ষেপের মতো। আলজার বিশ্বাস করল যে মিস্টার ফুলের কথাটা আসলে তার ধারণারই একটা পরোক্ষ সম্মতি। ক্যাপিম নিশ্চিতভাবেই কোনো সাধারণ মানব পাচারকারী ছিল না। তা না হলে কোনো গোপন সত্তার ব্লেসড তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না। তার মানে এই মানব পাচার আর কৃতদাসদের হারিয়ে যাওয়ার মধ্যে খুব জোরালো একটা সম্পর্ক আছে। আর দুটো ব্যাপারই মোটেও খুব সাধারণ কিছু না। অড্রে হল কিছু বলার আগেই ক্লাইন আঙুল দিয়ে পুরনো সেই লম্বা টেবিলের ধারে হালকা করে টোকা দিল। তারপর খুব ধীরে সুস্থে বলল, সে এই কাজটা থেকে 2টো বিয়ান্ডার ক্যারেক্টারিস্টিক পেয়েছে, আর সে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দিতে চায়। একটা ক্যারেক্টারিস্টিক হল সিকোয়েন্স 8 শেরিফের, আর অন্যটা হল সিকোয়েন্স 7 ইন্টারোগেটরের। শেরিফ, ইন্টারোগেটর এগুলো কি সেই আরবিটার পাথওয়ের জিনিস না, যেটা অগাস্টাস পরিবারের নিয়ন্ত্রণে আছে? শুধুমাত্র রাজপরিবারের সদস্য, পুরনো আমলের অভিজাত বংশ আর সেনাবাহিনীর লোকেরাই তো এগুলো পেতে পারে। ক্যাপিমের পেছনে কি ওদের কারো হাত ছিল? ফেনপ্টার কিংডমের ক্যাস্টিয়া পরিবারের সম্ভাবনাও অবশ্য উড়িয়ে দেওয়া যায় না। আলজার ভ্রু কুঁচকাল। তার মনে হতে লাগল এই কৃতদাসদের হারিয়ে যাওয়ার ব্যাপারটা আসলে যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা না।
অড্রের ভাবনাটাও তার মতোই ছিল। সে ঘুণাক্ষরেও ভাবেনি যে ক্যাপিমের ভিলার বিয়ন্ডাররা আরবিটার পাথওয়ের হবে। যেই দলটার হাতে এই ফর্মুলাগুলোর নিয়ন্ত্রণ আছে তারা ক্যাপিমের মতো একজন মানব পাচারকারীর সাথে হাত মেলাবে, এটা তো একেবারে অসম্ভব একটা ব্যাপার। অড্রে একটু ঠোঁট উল্টাল। সে ব্যাপারটা নিয়ে খুব অবাক আর বিভ্রান্ত হয়ে পড়ল। শেরিফ ফোর্সওয়াল জানত যে তার খুব ভালো বন্ধু শিও দেরেচা এই সিকোয়েন্সের পোষণের উপাদান কেনার জন্য টাকা জমাচ্ছে। সে তাড়াহুড়ো করে সোজা হয়ে বসল। তারপর খুব অবাক হয়ে জিজ্ঞেস করল, মিস্টার ফুল, বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক জিনিসটা আসলে কি? এটা তো আমি আশা করিনি। তোমার কি সরাসরি জিজ্ঞেস করা উচিত ছিল না যে এটার দাম কত? ও হ্যাঁ, আমার মনে হয় আমি তো দ্য ম্যাজিশিয়ানকে ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স, ইনডিস্ট্রাক্টিবিলিটি অ্যান্ড কনজারভেশনের কথাটা কখনো বলিনি। ক্লাইন এক মুহূর্তের জন্য একটু চমকে গেল। তারপর সে ভাবতে শুরু করল যে কথাটা সে কিভাবে বলবে। আর ঠিক সেই সময়ই অড্রে তার হয়ে কথা বলে উঠল, মিস্টার ফুল, আমি কি এই প্রশ্নের উত্তরটা দিতে পারি? এর জন্য যা দাম দেওয়ার দরকার সেটা সরাসরি আপনাকেই দেওয়া হবে। সে আর ফোর্সওয়াল বন্ধু। আর সে নিজে থেকেই এই দায়িত্বটা নিল, কারণ তার ভয় হচ্ছিল যে মিস্টার ফুল হয়তো এই জ্ঞানটা আর দ্বিতীয়বার কাউকে দেবেন না। কোনো সমস্যা নেই, ক্লাইন হাসিমুখে উত্তর দিল। মিস জাস্টিস সবসময়ই আমার সেই সমস্যাগুলো নিয়ে চিন্তা করতে পারে যেগুলো নিয়ে আমি নিজেই চিন্তায় থাকি। সে মনে মনে একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, অড্রে মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সে ফোর্সওয়ালের দিকে ঘুরল। সে ইচ্ছে করেই কোনো অভিজাতদের মতো উচ্চারণ বা কোনো কঠিন শব্দ ব্যবহার না করে খুব সাধারণভাবে বলল, তুমি কি উত্তরটা জানতে চাও? এর জন্য তুমি কি দাম দিতে রাজি আছো? ফোর্সওয়াল একটুও না ভেবে মাথা নাড়ল। অবশ্যই। সে ধূসর কুয়াশায় ঢাকা সেই ছায়ামূর্তির দিকে তাকাল। তারপর খুব শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করল, মিস্টার ফুল, দাম হিসেবে আমি কি সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ডের অন্য আর একটা চ্যাপ্টার দিতে পারি? সে খুব জোর দিয়ে অন্য আর একটা কথাটা বলল, কারণ সে জানত দ্য ওয়ার্ল্ডকে সে যেই চ্যাপ্টারটা দেবে সেটা তো আগে মিস্টার ফুলের কাছেই উৎসর্গ করা হবে। আর যেই জ্ঞানটা যে কোনো সময় এমনিতেই দেখা যায় সেটা দিয়ে তো আর কোনো চুক্তি করা যায় না, তার কোনো দাম থাকে না। এর মানে এই নয় যে সে সন্দেহ করছিল যে মিস্টার ফুলের মতো এত ক্ষমতাশালী কেউ সেটা লুকিয়ে লুকিয়ে দেখে নেবেন। তার শুধু মনে হল চ্যাপ্টারটা বদলে দেওয়াই হবে তার সত্যিকারের আন্তরিকতা। মাঝে মাঝে ক্ষমতাশালী মানুষেরা শুধু তোমার মনোভাবটাকেই বেশি গুরুত্ব দেয়। ফোর্সওয়াল এমন অনেক কথা অনেক উপন্যাসে পড়েছিল। ক্লাইন তার চেয়ারে হেলান দিয়ে খুব একটা গায়ে না মাখার ভান করে বলল, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ মিস্টার ফুল। ফোর্সওয়াল বলল। সে কোনোভাবেই তার মুখের হাসিটা চেপে রাখতে পারছিল না। তার নিজের অজান্তেই মনে হল সে যেন অনেক উঁচু স্তরের কোনো গোপন জ্ঞানের সন্ধান পেয়ে গেছে। অড্রে এবার পুরোপুরি নিশ্চিন্ত হল। তার মুখে একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। বিয়ন্ডারদের দুনিয়াতে একটা নিয়ম আছে, মনে রেখো, এটা কিন্তু একটা কড়া নিয়ম। একই পাথওয়েতে বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্সের মোট পরিমাণ সবসময় একই থাকে। এটা কখনো কমেও না, বাড়েও না। এটা শুধু একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়, এক রূপ থেকে আরেক রূপে বদলে যায়। তাই কোনো বিয়ন্ডার মারা যাওয়ার পর তার ক্যারেক্টারিস্টিক্স আলাদা হয়ে যায়, আর সেটা একটা পোষণের মূল উপাদানের সমান হয়ে দাঁড়ায়। তবে র্যাম্পেজারদের মৃতদেহের ব্যাপারটা আলাদা। ওগুলোর ভেতরে অনেক ধরনের বিপদ লুকিয়ে থাকে, তাই ওগুলো দিয়ে শুধু বিভিন্ন রহস্যময় জিনিসপত্রই তৈরি করা যায়। কোনো বিয়ন্ডার মারা যাওয়ার পর তার ক্যারেক্টারিস্টিক্স আলাদা হয়ে যায়, আর সেটা একটা পোষণের মূল উপাদানের সমান হয়ে দাঁড়ায়। কথাটা শোনার সাথে সাথে ফোর্সওয়ালের মাথার ভেতর যেন একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। সে অনেক কিছু বুঝতে পারল। তার মানে মিসেস আউলিসা আমার জন্য যা রেখে গিয়েছিলেন সেটা ছিল তার বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক। তার মানে অন্যদের চোখে প্রত্যেকটা বিয়ন্ডারই আসলে হেঁটে চলে বেড়ানো উপাদানের মতো। ব্যাপারটা তো আসলে খুব ভয়ঙ্কর। ফোর্সওয়াল শক্ত করে তার হাত মুঠো করল। তার মনে হতে লাগল এই বিয়ন্ডারদের দুনিয়াটা আসলে পুরোপুরি পাগলামিতে ভরা। তবে মিসেস আউলিসার রেখে যাওয়া বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স খেয়ে সে যে নিজে একজন বিয়ন্ডার হয়েছে সেটা ভেবে তার নিজের ওপর কোনো ঘেন্না হল না। উল্টে এটা তার মনে একটা হালকা উষ্ণতার অনুভূতি এনে দিল। মা মারা যাওয়ার পর শিও দেরেচার সাথে পরিচয় হওয়ার আগে পর্যন্ত মিসেস আউলিসা ছিলেন সেই মানুষ যিনি তার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতেন। ফোর্সওয়ালের জন্য মিসেস আউলিসার এই স্মৃতিচিহ্নটা নিজের কাছে রেখে দেওয়া আর তাকে চিরকাল নিজের সাথে জড়িয়ে রাখাটা ছিল একই সাথে খুব কষ্টের, কিন্তু খুব উষ্ণ একটা অনুভূতি। তাহলে ব্যাপারটা এরকম, ল অব বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স, ইনডিস্ট্রাক্টিবিলিটি অ্যান্ড কনজারভেশন। তার মানে একজন শেরিফ বিয়ন্ডারের রেখে যাওয়া ক্যারেক্টারিস্টিক্স কি সবগুলো মূল উপাদানের সমান? ফোর্সওয়াল তার নিজের ধারণাটা মিলিয়ে নেওয়ার জন্য আরেকটা প্রশ্ন করল। হ্যাঁ, অড্রে ও তখন শিও দেরেচারও কথা ভাবছিল। ফোর্সওয়াল সাথে সাথে উঠে দাঁড়াল। তারপর সবার উপরে বসে থাকা সেই রহস্যময় সত্তার দিকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানাল। মিস্টার ফুল, আপনি কি আপনার ব্লেস্টকে বলতে পারবেন ওই শেরিফের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকটা আমার জন্য একটু সরিয়ে রাখতে?
আমি ওটা কিনতে চাই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই। আমাকে কি আরও 1 সপ্তাহ সময় দেওয়া যাবে? এটা কি সম্ভব? ঠিক আছে। ক্লাইন এমন একটা ভাব করল যেন এগুলোতে তার কিছুই যায় আসে না। ফোর্স ওয়াল একটা বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে তাড়াতাড়ি জিজ্ঞেস করল, আপনার ব্লেস্টের জন্য কত গোল্ড পাউন্ড দাম চান? একটা সিকোয়েন্স 8 বিয়ন্ডার উপাদানের দাম তো সাধারণত 300 পাউন্ডের কাছাকাছি হয়। ক্লাইন একটু হাসল। 600 পাউন্ড। দামটা বলার পরপরই সে সাথে সাথে কথার বিষয় পাল্টে ফেলল। সে এমন একটা ভাব দেখালো যেন একটা সিকোয়েন্স 8 বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সে চারদিকে একবার তাকাল, তারপর জাদুর মতো কয়েকটা ছাগলের চামড়ার পার্চমেন্ট তৈরি করল। এগুলো হলো রোজেল গুস্তাভো এর কিছু গোপন সাংকেতিক চিহ্নের মানে। এগুলোকে তোমরা মাগনা জ্ঞান হিসেবেই ধরতে পারো। এগুলো থাকলে ভবিষ্যতে ডায়েরির পাতাগুলো সংগ্রহ করা তোমাদের জন্য অনেক সহজ হবে। ওই তথ্যগুলোর মধ্যে কিছু সংখ্যা আর তারিখও ছিল। ক্লাইন যে কারণে ট্যারো ক্লাবের সদস্যদের এই ব্যাপারগুলো শিখিয়ে দিল তা হল তার ভয় হচ্ছিল যে ওরা হয়তো পরে কোনো জাল ডায়েরির পাতা কিনে বসতে পারে। তারিখগুলোর ব্যাপারে জানা থাকলে ওরা বেশিরভাগ জাল জিনিস সহজেই ধরে ফেলতে পারবে। ক্লাইন মনে মনে একটু হেসে নিল। অড্রে আর অন্য সবাই খুব অবাক হল, সাথে ভীষণ খুশিও হল। তারা স্বপ্নেও ভাবেনি যে তারা এমন একটা জ্ঞান পেয়ে যাবে। যদিও তারা ততক্ষণে বুঝে গিয়েছিল যে পার্চমেন্টের ওপর লেখা ওই সাংকেতিক চিহ্নগুলো ছিল সবচেয়ে সহজগুলো, তবুও তাদের সবারই মনে হল যে এটা একটা খুব ভালো শুরু। একবার যখন শুরু হয়েছে তখন দ্বিতীয়বার তৃতীয়বারও নিশ্চয়ই হবে। ছোট্ট একটু কথাবার্তার পর ক্লাইন খুব শান্ত গলায় বলল, আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনার ইচ্ছা। অড্রে, আলজার এবং অন্য সবাই একসাথে উঠে দাঁড়াল আর মাথা ঝুঁকিয়ে সম্মান জানাল। লাল রঙের আলোর রেখাগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল, আর ধূসর কুয়াশার উপরে থাকা সেই পুরনো রাজপ্রাসাদটা আবার তার আগের সেই নিস্তব্ধতায় ফিরে গেল। শুধু ক্লাইন একা মিস্টার ফুলের ওই উঁচু পিঠওয়ালা চেয়ারটাতে বসে রইল।